সবাইকে। আজকে আমাদের ভেক্টর চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস প্রজেক্ট এইচ এর পক্ষ থেকে। তো আমাদের টার্গেট হচ্ছে এইচএসসি 2026 অর্থাৎ তোমরা। এই প্রজেক্টে আমরা বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত সব শেখাবো। তো এর আগে অলরেডি আমাদের একটা ক্লাস হয়েছে, সেখানে আমরা ভেক্টরের কিছু বেসিক ব্যাপার স্যাপার দেখছি, অর্থাৎ যেটা তোমাদের বেসিকটাকে বিল্ড করবে। এটা হচ্ছে সেরকম একটা ক্লাস, অর্থাৎ বেসিক বিল্ড আপের একটা সেকেন্ড ক্লাস। তো এখানে আমরা দেখব ভেক্টরের কিছু প্রপার্টি বা ভেক্টরের কিছু বিহেভিয়ার। তো আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে ভেক্টরের যোগ বিয়োগ। ওকে, এখন এই যে আমরা ভেক্টরের যোগ বিয়োগ নিয়ে কথা বলতেছি, এইটা লেখার জন্য আমাদের ভেক্টরের যে স্টাইলটা ছিল, আমরা যে স্টাইলে ভেক্টরটা লিখতাম, আমরা ওই স্টাইলে এটা আমাদেরকে লিখতে হবে। সে স্টাইলটা কি ছিল? স্টাইলটা ছিল এই স্টাইলটা। এখন ধরো যে এটা একটা ভেক্টর, আমি এই ভেক্টরের সাথে আরেকটা ভেক্টরকে যোগ করব। এখন ওই ভেক্টরটাকে যদি যোগ করি, এন্ড সাপোজ সেই ভেক্টরটা হচ্ছে অর্থাৎ আমার হাতে দুটা ভেক্টর আছে, একটা হচ্ছে এ আই ক্যাপ, বি জে ক্যাপ, সি কে ক্যাপ, এম আই ক্যাপ, এন জে ক্যাপ, পি কে ক্যাপ। এই দুটাকে এখন আমি সাপোজ যোগ করব। যোগ করাটা খুবই সহজ, একদম সাদামাটা যে যোগগুলো আমরা করি একদম সেই যোগটা হচ্ছে আমরা আই এর সহগের সাথে আই এর সহগকে যোগ করব, জে সহগের সাথে জে সহগকে যোগ করব, কে সহগের সাথে কে সহগকে যোগ করব। অর্থাৎ আমাদের কি হবে? এটা হবে এ প্লাস এম আই ক্যাপ, বি প্লাস এন জে ক্যাপ, সি প্লাস পি কে ক্যাপ। খুবই ইজি, একদম সিম্পল, জটিল কোনো কিছুই নাই। সিমিলারলি আমি যদি এটা বিয়োগ করি, ওকে, একটু আগে এখানে তো আমরা যোগ করলাম, রাইট? এখন আমি যদি এখানে বিয়োগ করি, বিয়োগ করলে আমার নিচেরটা সাইন চেঞ্জ হয়ে যাবে। বিয়োগ করলে কি হবে? বিয়োগ করলে সিম্পলি আমরা এই জায়গাতে যোগের জায়গায় সবকিছু জাস্ট বিয়োগ লিখব। অর্থাৎ আই এর সহগের মধ্যে বিয়োগফল, যে সহগে বিয়োগ করলাম, কে সহগে বিয়োগ করলাম। খুবই সিম্পল বিষয়, জটিল কোনো কিছু নাই। এখন ধরো এই জিনিসটা একটু অন্য ওয়েতে আমরা দেখি। ধরো আমাদের কাছে এখানে তো আই জে কে দুইটারই সেম জিনিস, দুইটাতে আই আছে, দুইটাতে জে আছে, দুইটাতে কে আছে। হোয়াট ইফ আমাদের কোনো একটা মিসিং? আমি লিখলাম 3i প্লাস 4k। ওকে, আমি লিখলাম 2i প্লাস 3j। এই দুইটা এখন আমাকে যোগ করতে হবে। সো যোগ করার ক্ষেত্রে ম্যান্ডেটরি যে বিষয় সেটা হচ্ছে আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে। বিয়োগের ক্ষেত্রে আমরা সেম কাজটা করতেছি, বাট এখানে দেখো উপরটাতে আমার জে ক্যাপ নেই, অর্থাৎ আমার ওয়াই এক্সিস বরাবর কোনো ভ্যালু নেই। এখানে দেখো আমার কে ক্যাপ নেই, অর্থাৎ জেড এক্সিস বরাবর কোনো ভ্যালু নেই। তো এই জিনিসটাকে করার সময় আমাদেরকে একটু ওরিয়েন্টেশনটা ঠিক করতে হবে। সেটা আমরা কিভাবে করব? আমরা এই ক্ষেত্রে এইটা লিখব, 3i প্লাস, যেহেতু আমাদের জে ক্যাপ নেই বা ওয়াই এক্সিস বরাবর ভ্যালু নেই, আমরা ধরবো ওয়াই এক্সিস বরাবর ভ্যালু তাহলে 0। তাহলে আমরা দিব 0 জে 4k। সিমিলারলি নিচেরটাতে আমাকে লিখতে হবে 2i 3j 0k। এখন আমরা দুটো জাস্ট যোগ করে দিব, নর্মাল যোগ। এটা হয়ে যাবে 5i, এটা হয়ে যাবে 3j, এটা হয়ে যাবে 4k। সো আলটিমেটলি এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে,
এই পর্যন্ত যদি তোমরা বুঝে থাকো তাহলে এখন আমরা আরেকটা ছোট্ট ব্যাপার দেখি। ধরো আমার কাছে এরকম আছে 3i 2j 3k, অর্থাৎ তিনটা এক্সিস এর তিনটা ভ্যালু দেওয়া আছে, x এ 3, y এ 2 আর z এ আবার 3। এখন এই তিনটা আমাকে যোগ করতে বলছে, অথবা ধরো যে এই তিনটা আমার এভাবে দিয়ে দিছে, এখন আমাকে বলছে যে এই তিনটাকে সম্মিলিত করলে আমার যে ভেক্টরটা হয় সেই ভেক্টরটা কি। সো সম্মিলিত মানে কি, যোগ করা, খুবই সিম্পল বিষয়। তো আমরা তিনটা যোগ করে দিব। এখন নরমালি দেখো এর পরে 0 প্লাস 0, এর আগে 0, পরে 0, এর সামনে দেখো দুইটা 0, তাই না? আমরা যদি আই জে কে এর কথা চিন্তা করি তাহলে এখানে আমাদের এইরকম কিছু বিষয় আসলে আসতেছে। এরকম কিছু বিষয় আসে আমাদের আসতেছে। এখন এইটাকে যোগ করলে আলটিমেটলি তো তুমি এই তিনটা জিনিসই পাবা, রাইট? এটাকে যদি তুমি যোগ করো তাহলে এখানকার অ্যান্সারটা কি আসবে? এখানকার অ্যান্সারটা আসবে 3i 2j 3k, এটাই তো আসবে। এখন এইটা মানেটা কি? মানেটা হচ্ছে আমি যখন কোনো একটা এক্সিস আঁকতেছি, যেহেতু আমাদের এটা শেষ, এটা আমি মুছে ফেলতেছি। ধরো আমি একটা এক্সিস আঁকলাম, ধরো যে আমি আরেকটা এক্সিস এখান দিয়ে নিলাম, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি আকারে থাকবে, মোটামুটি বড়, এন্ড এই এক্সিসটা একটু বাঁকানো। ওকে, সো আমি একটা তিনটা এক্সিস নিলাম এবং আমি হচ্ছে এক্সিসের মধ্যে হচ্ছে মান ইয়াগুলো দিই। এটা হচ্ছে ডিনোট করি, এটা এক্স, এটা হচ্ছে আমার ওয়াই, আর এটা হচ্ছে আমার জেড। আমরা যখন শুরুতে জাস্ট তিনটা পয়েন্ট পাইছি, তিনটা পয়েন্ট কি কি ছিল? একটা ছিল 3i, একটা ছিল 2j, একটা ছিল 3k। এই তিনটা ছিল আমার তিনটা পয়েন্ট, রাইট? এগুলো কিন্তু আলটিমেটলি পয়েন্ট, তিনটা পয়েন্ট। এখন এক্স এক্সিসের উপর 3, সাপোজ এখানে, ওয়াই এক্সিসের উপর 2, সাপোজ এখানে, জেড এক্সিসের উপর 3, ফর এক্সাম্পল মনে করো এখানে। এখন তুমি যদি এই তিনটা পয়েন্টকে মিলিত করো, অর্থাৎ এইটার উপর যদি একটা এরকম স্ট্রেট লাইন টানো যেটা হচ্ছে তার নিচের যে এক্সিস ওটার সাথে প্যারালাল, তাহলে তুমি এখানে একটা পয়েন্ট পাবা যখন, যেখানে তিনটা কাট করছে। ওই পয়েন্টটা আলটিমেটলি কি পাবা? 3, 2, 3 পাবা, রাইট? আমরা কি বুঝতে পারতেছি? আমরা বুঝতে পারতেছি যে আমাদের যদি এরকম তিনটা ভ্যালু দেওয়া থাকে, ওদের যোগ করলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি? একটা পয়েন্ট পাচ্ছি। এই কনসেপ্টটাকে তুমি যদি একটু কাজে লাগাও তাহলে একটু আগে আমরা যা যা করলাম, একটু আগে আমরা তো হচ্ছে একটা কমপ্লিট ভেক্টরকে যোগ করছি, রাইট? আমরা একটু আগে মনে করো যে যখন লিখলাম যে এ আই বি জে সি কে, তারপরে আমরা যখন লিখলাম হচ্ছে এম আই এন জে পি কে, এই দুইটাকে যোগ করে বা বিয়োগ করে আমরা আলটিমেটলি যেগুলো পাচ্ছি সেটা তো কোনো না কোনো একটা পয়েন্ট। তো সেই পয়েন্টগুলো আমরা এই জায়গায় প্লট করতে পারতেছি। তাহলে এইটা থেকে আমরা লব্ধির একটা কনসেপ্ট আসতে পারি কি? আমি যখন এই দুটাকে যোগ করতেছি, দুটা ভেক্টরকে যোগ করতেছি, দুটা ভেক্টরকে যোগ করে আলটিমেটলি আমি যে রেজাল্টটা পাচ্ছি সেই রেজাল্টটা কি? এই দুটা ভেক্টরের সম্মিলিত একটা রূপ না? এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে সাবট্রাক্ট করলে কি হয় বা বিয়োগ করলে কি হয়? দেখো, বিয়োগও কাইন্ড অফ একটা যোগ। ভেক্টরের ক্ষেত্রে সাপোজ আমি বললাম এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এইটা অর্থ কি? এটা অর্থ আমি এইভাবে লিখতে পারি এ প্লাস মাইনাস বি ভেক্টর।
আমরা এগুলো নিয়ে আরো বিস্তারিত সামনে দেখব। তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরকে আমি এ প্লাস মাইনাস বি ভেক্টর লিখতেছি। এই কথার অর্থ কি, এ ভেক্টরের যে ভ্যালুগুলো আছে, বি ভেক্টর যে ভ্যালুগুলো আছে, তাদের যে সম্মিলিত রূপটা, সেই রূপের যে রেজাল্টটা, সেই রেজাল্টটা আমি এই জায়গায় পাবো। এন্ড ওই যে আমি সম্মিলিত রূপে যে রেজাল্টটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই দুটো ভেক্টরের লব্ধি। অর্থাৎ আমরা যোগ করলে বা বিয়োগ করলে আলটিমেটলি ভেক্টর রূপে যদি আমি যোগ বিয়োগ করি, আমি ওই ভেক্টরের লব্ধির যে ভেক্টর ফর্ম সেটা আমরা পেয়ে থাকি। আচ্ছা, তোমাদের এখানে যদি কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্ট বক্সে সাথে সাথে জানাতে পারো। তাহলে আমরা যোগ বিয়োগের বিষয়টা খুব ভালো করে বুঝলাম। যোগ বিয়োগে এর থেকে বেশি কিছু নাই, এবং লব্ধির ব্যাপারটা আমরা একটু পরে আসবো, তখন আমরা লব্ধির আরো কিছু ম্যাথমেটিক্যাল ওয়ে দেখবো। এটা আমরা ভেক্টর রূপে যোগ বিয়োগ এইসব আলোচনা করলাম। সো আমি যদি পরের টপিকে যাই, পরের টপিক হচ্ছে আমাদের লব্ধির সূত্র। আচ্ছা, লব্ধির সূত্র ক্ষেত্রে আমরা কিছু বিষয় একটু মাথায় রাখবো, এবং আমরা লব্ধির আগে আরেকটা জিনিস নিয়ে আলোচনা করি, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হয়। সেটা হচ্ছে বিশেষ সূত্র। দেন আমরা বিশেষ সূত্র থেকে আবার লব্ধির সূত্রতে শিফট করব। ওকে, এই বিশেষ সূত্রটা আসলে কি বলে? এই বিশেষ সূত্রটা যেসব কথাবার্তা বলে সেগুলো 9-10-এ তোমরা ভেক্টরে পড়ে আসছো ম্যাথে। বিশেষ সূত্রের ক্ষেত্রে আমরা যদি একটা ফিগার আঁকি, এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, দেখতে পারতেছো। তো আমি যে কাজটা করবো, আমি ট্রায়াঙ্গেলকে একটু ডিনোট করবো, অর্থাৎ বিভিন্ন নাম দিব এই জায়গায়। একটু দাঁড়াও, আমি নাম দিলাম, এটা হচ্ছে সাপোজ এ বি সি। এখন ট্রায়াঙ্গেলটা মনে করো কোনো একটা ডিসপ্লেসমেন্টের ভ্যালু। ডিসপ্লেসমেন্ট বলতে কি বুঝাচ্ছি, এখানে কোনো একটা পয়েন্ট ছিল বিতে, কোনো একটা বল বা কোনো একটা বাড়ি বা সরি কোনো একটা গাড়ি বা সামথিং যে কোনো কিছু। তো ধরো যে এখান থেকে সে গাড়ি চালায় গেল সিতে, সি থেকে সে গেল এতে, এ থেকে আবার সে আসলো বিতে, অথবা সে এ পর্যন্ত গেল সাপোজ। বা ধরো যে আমার এই জায়গায় কোনো একটা কম্পোনেন্টের বিভিন্ন ডিরেকশনের ভ্যালু দেওয়া হচ্ছে, সে কোন দিকে কত বেগে যাচ্ছে, সে ওই বেগে ঠিক কতটুকু যাচ্ছে। তো আমি যখন বলতেছি কোন দিকে কত বেগে যাচ্ছে বা কোন দিকে কত দূরত্ব অতিক্রম করলো, দিক আসলো, মান আসলো, মানটা কিসের, বেগ অথবা দূরত্বের। তো এখানে আমার আলটিমেটলি এটাকে আমি একটা ভেক্টর হিসেবে প্রকাশ করতে পারি। তাহলে ভেক্টর হিসেবে প্রকাশ করার সময় আমি কি লিখবো? আমি বললাম যে আমার প্রথম যে ভেক্টরটা সেটা হচ্ছে এসি। হ্যাঁ, আমি যখন বলবো এসি তখন আমাকে তীর চিহ্নটা এইদিকে দিতে হবে। এটা আমরা জানি, আমরা আগের ক্লাসেও বলছি, যদি আমরা ভেক্টর লিখতে চাই আমাদেরকে ডিনোটেশনটা খুব বেশি স্পেসিফিক হইতে হবে। আমি এ থেকে সিতে গেছি, তাই আমি লিখবো এসি ভেক্টর। ওকে, তাহলে আমি এসি লিখলাম। পরেরটা সাপোজ বিসি, অর্থাৎ নেক্সট যে আমার ভেক্টরটা সেটা হচ্ছে বি থেকে সিতে গেছে বিসি। তারপরে ভেক্টরটা এ থেকে বিতে গেছে এবি। ওকে, যদি কখনো এইরকম কোন ভেক্টরের ফর্ম আসে, নট জাস্ট ত্রিভুজ, আমরা এরকম অনেকগুলো দেখি, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সব সেম, একই কনসেপ্ট, একই জিনিস। আমরা তাই বিশেষ সূত্রের মধ্যে একটা দিয়ে সবগুলো দেখব। তাহলে এ থেকে বি, বি থেকে সি, এ থেকে সি, এরকম যদি থাকে তাহলে এই ক্ষেত্রে আমার সূত্রটা হবে এই ফিগারের জন্য এ বি প্লাস বিসি equals to AC. AB plus BC equals to AC. কেন? লক্ষ্য করে দেখো তো, AB আর BC এদের ডিরেকশনটা কিন্তু সার্কুলার, অর্থাৎ A থেকে C পর্যন্ত সে টানা যেতে পারে, রাইট? মাঝখানে কোনো ব্রেকডাউন ঘটে নাই। কিন্তু এইখানে আসার পর কি হলো, তার ডিরেকশনটা দেখো, সার্কুলেশনটা যদি মেনটেন করতে চায় এইদিকে যাওয়ার কথা, কিন্তু এইদিকে কিন্তু যায়নি, উল্টা সার্কুলেশনটা এইদিকে হয়েছে। এই যে একটা ব্রেকডাউন ঘটলো ডিরেকশনের, দুইটা ডিরেকশন সেম, সার্কুলারলি যাচ্ছে, ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ যেটাই তুমি বলো, সার্কুলারলি ভাবে যাচ্ছে।
এক জায়গায় এসে এটা ব্রেক হয়ে গেল, ওই জায়গায় এসে ডিরেকশনটা মেনটেন করতেছে না, ডিরেকশনটা উল্টা হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে সেম দিকে যাওয়ার বা সেম সার্কুলেশনের পরে যে দুটো ভেক্টর বা যে ভ্যালুগুলো পড়ে ওই ভ্যালুগুলোর যোগফল সমান হবে অন্য ভ্যালুটা যেটা ওই ডিরেকশনটাকে ব্রেক করতেছে। আশা করি বুঝতে পারছো, যদি না বুঝো আমি আরো একটা এক্সাম্পল দিব, এটাতে এত ঘামানোর কিছু না, জিনিসটা খুবই সিম্পল। আমরা এক্সাম্পল করতে করতে আমাদের কাছে ব্যাপারটা আয়ত্ত একদম চলে আসবে। এবি বিসি সেম ডিরেকশন, দেখো এবি বিসি, একটা গাড়ি এই দিক থেকে এই দিকে যাচ্ছে, দেন এসি ডিরেকশন তার, এটা যদি মেইনটেইন করতে তাহলে কি করতে হবে, তাকে তো এই দিকে যেতে হবে, সি থেকে এতে যেতে হবে, কিন্তু তা হয়নি, উল্টা এ থেকে সিতে যাচ্ছে, তার মানে গাড়িটা এইভাবে যাইতে আর পারতেছে না, এই দিক বরাবর তাকে ডিরেকশন দেখাচ্ছে। সো এই যে ব্রেকডাউনটা ঘটলো, যে অ্যানোমালি বা যে ডিফারেন্ট সে সমান যে দুটো সেম ওই দুটো যোগফল। আচ্ছা, এখন এই জিনিসটাকে আরেকটা ওয়েতে লেখা যায়, একটু ভালো করে দেখো, আমি যদি এইভাবে লিখি, AB প্লাস BC মাইনাস AC ইকুয়ালস টু 0, সিম্পল। এই জিনিসটা আমি লিখলাম, মাইনাস AC কে আবার আমি এইভাবে লিখতে পারি, আমি মাইনাস AC কে কি CA লিখতে পারি না? মাইনাস AC কথার অর্থ কি, A থেকে C ডিরেকশনে যাচ্ছিল, মাইনাস থাকে মানে কি উল্টা, C থেকে A তে যাচ্ছে, সো আমি মাইনাস AC কে CA লিখতে পারি। এখন এই যে আমি জিনিসটাকে লিখলাম, এটা সমান আমি কি লিখলাম 0। এখন ধরো আমি এটাকে ডিনোট করব, আমি এই জায়গায় হচ্ছে ডিরেকশনগুলোকে বসাবো, AB A থেকে B তে গেছে ডিরেকশন ম্যাচ করছে, BC B থেকে C তে গেছে ডিরেকশন ম্যাচ করছে, সি এটা ম্যাচ করে নাই কারণ আগে এসি ছিল, এখন আমি সিএ বানিয়ে দিলাম, অর্থাৎ আমি ডিরেকশনটাকে এই দিকে দিলাম। এখন একটু লক্ষ্য করে দেখো তো, এ বি বি সি সি এ এটা কি একটা কমপ্লিট লুপ না? এই পয়েন্ট থেকে কেউ যাত্রা শুরু করলে এখান থেকে পুরোটা যে আবার এই পয়েন্টে আসতেছে, একটা লুপ। আর আমরা কি বলছিলাম, যে কোনো লুপ হইলে ভেক্টরের ক্ষেত্রে সেটা হয়ে যাবে কি নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। তাই দেখো তিনটা যোগফল শূন্য, সো এইটা কিন্তু একটা নাল ভেক্টর। ওকে, তাহলে এইটা যদি একটা নাল ভেক্টর হয় তাহলে এটাকে আমরা ইন্টারপ্রেট করি, তাহলে এখানে কি হবে, এখানে একক ভেক্টর নেই, এখানে ডিরেকশন আছে বাট ডিরেকশনটা আমি বের করতে পারতেছি না, অসংজ্ঞায়িত, এবং এর মান কি শূন্য, মান শূন্য। আচ্ছা, তাহলে তোমরা আশা করি এই বিষয়টা বুঝছো যে আমরা কিভাবে কি করলাম। দেখো জিনিসগুলো কিন্তু খুবই সিম্পল, এই যে আমি এখানে নাল ভেক্টর কনসেপ্টটা নিয়ে আসলাম, এই নাল ভেক্টরের কনসেপ্টটা কিন্তু এমন না যে খুব জটিল বা এমন না যে এটার সাথে সরাসরি সংযুক্ত। তুমি যখন পড়বা যে কোনো কিছু, ফিজিক্সের একটা টপিকের সাথে একটা টপিকের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো না কোনো কানেকশন আছে, কোনো না কোনো মিল আছে। তোমাদের কাজটা হবে এই কোরিলেশনটা খুঁজে বের করা, আচ্ছা আমি এই পড়াটা এখানে পড়ছি, তাহলে এইটা আমি এখানে অ্যাপ্লাই করতে পারি, আচ্ছা এইটাকে আমি এর আগে যে চ্যাপ্টারগুলোর মধ্যে যে যে টপিকগুলো পড়ছি ওইটাতে আমি এটাকে ডিফাইন করতে পারি, এটাকে আমি ব্যাখ্যা করতে পারি, এক্সপ্লেইন করতে পারি। এইভাবে যদি পড়ো তাহলে তোমাদের জন্য আগামীতে অ্যাডমিশন, এইচএসসি, ভার্সিটি লাইফ, ওভারঅল তোমাদের যে কোনো লাইফ কম্পারেটিভলি অনেক বেশি ইজি হয়ে যাবে। তুমি যদি এই ফিল্ডে নাও থাকো, ফর এক্সাম্পল তুমি ফিজিক্স রিলেটেড কোনো ফিল্ডে থাকতেছো না, বাট স্টিল এই কোরিলেশন করার ক্ষমতাটা খুব জরুরি। আচ্ছা, তাহলে বিশেষ সূত্রতে আমরা ত্রিভুজের বিষয়টা বুঝে গেলাম। এখন আমরা ধরো ত্রিভুজ না, আমরা এখন অন্য কিছু দেখব। আমাদের স্বাধীনতা আছে, আমরা এখানে যে কোনো শেপ আনতে পারি। এখন আমার মন চাইছে আমি এখানে আনবো হচ্ছে উইয়ার্ড কোন শেপটা আনা যায়। ধরো আমি এই শেপটা আনলাম, এই শেপের ক্ষেত্রেও কি হবে, আমি এদের নাম দিই এ বি সি ডি ই এফ। আমি এখন ডিরেকশন দিচ্ছি, ওকে, এ থেকে বিতে যাচ্ছে, বি থেকে সিতে যাচ্ছে, সি থেকে ডিতে যাচ্ছে, এই ডিরেকশনগুলো উল্টা। হুম,
তাহলে এই জায়গায় আমি কি দেখতেছি, একটা লুপ এক্সিস্ট করতেছে না, একটা লুপ হইতে যে হয় নাই। কেন হয় নাই? এফ থেকে এতে গেল, বিতে গেল, সিতে গেল, ডিতে গেল, পারফেক্টলি যাচ্ছে। এই জায়গায় এসে ঝামেলাটা পাকছে, এক জায়গায় এফই আরেক জায়গায় ইডি, উল্টা হয়ে গেছে। আবার তুমি যদি মন চায় তুমি উল্টা পথে হাঁটবা, এফ থেকে ইতে গেল, ই থেকে ডিতে গেল, বাদ বাকি দেখো একটা লুপও ম্যাচ করতেছে না। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি হবে, বা আমাদের সমীকরণটা কি হবে? সমীকরণটা হবে এ বি প্লাস বিসি, রাইট? বিসি প্লাস সিডি প্লাস এফ এ ইকুয়ালস টু, এই জায়গায় তাহলে কোনগুলো ম্যাচ করে নাই? এফই আর ইডি লিখে দাও, এফই প্লাস ইডি। অর্থাৎ এই জায়গাতে আমরা এই জিনিসটা পাইলাম, সেম ডিরেকশন একসাথে যোগ হবে সমান সমান ডিফারেন্ট ডিরেকশন গুলো হবে। আমরা যদি এই জায়গাতে কোন একটা ডিরেকশন, সাপোজ মাঝ পথে, হ্যাঁ আমার এই ডিরেকশনটা পুরোটাই চলে গেল, আমরা ফর এক্সাম্পল বিসি ডিরেকশনটা আমরা চেঞ্জ করে সিবি বানাই দিলাম, তাহলে কি হবে? তাহলে হবে এবি প্লাস সিডি প্লাস এফএ, সেম ডিরেকশন, ইকুয়ালস টু সিবি প্লাস এফই প্লাস ইডি। কেন? কারণ এই লুপটা কমপ্লিট হওয়ার ক্ষেত্রে এই তিনটা জিনিস ছিল বাধা, এই তিনটা জিনিস ছিল ডিফারেন্ট। তাহলে যেই লুপকে বাধা দিচ্ছে যারা, তারা সমান সমান যারা এই লুপটা করতে চাচ্ছে, কাইন্ড অফ ব্যাপারটা এইরকম। আচ্ছা, তাহলে এটা যদি আমাদের বোঝা হয়ে যায়, আমরা এখন বিশেষ সূত্রের আরেকটা সিম্পল ব্যাপার দেখি। কোনটা নেওয়া যায়? আচ্ছা, যদি কখনো এমন হয় যে সাপোজ তোমার কাছে একটা 3D অবজেক্ট আছে, একটা 3D অবজেক্ট আছে, এখানেও সেম ডিরেকশন গুলা দেখবা, লুপ গুলা কাউন্ট করবা, দেন হিসাব করবা। বাট এখানে একটা ব্যাপার আছে, 3D এর মধ্যে কোনটা কি লুপ হবে তা তো তুমি জানো না, রাইট? তুমি তো এখানে 2D তে যেরকম দেখতে পারতেছো যে একটা ফিগার, সাপোজ মনে করো যে আমি এটার কথা বললাম, ধরো আমি এই সারফেসটার কথা বলতেছি, হ্যাঁ এই যে দাগ দেওয়া সারফেসটা, এই সারফেসটার কথা বলতেছি, এখানে তুমি লুপ বুঝবা। কিন্তু আমি যদি এই সারফেসটা প্লাস এই সারফেসটাকে কাউন্ট করি, দুইটা সারফেস, এটা ক্ষেত্রে কিন্তু লুপ বোঝা টাফ। কারণ কি? কারণ মাঝখানে দেখো আরেকটা লাইন আছে। লুপ নরমালি কি হয়, এমন এমন এমন, লুপ কিন্তু একটা 2D ফর্ম, বাট এখানে কি আছে 3D। তো এইসব ক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে সেটা কি? এইসব ক্ষেত্রে তোমাকে প্রত্যেকটা ফেস নিতে হবে। অর্থাৎ এই ফেসটা তোমাকে একবার নিতে হবে, আবার সিমিলারলি এই ফেসটা তোমাকে নিতে হবে, দেন अगेन তোমাকে নিচের ফেসটাও নিতে হবে, উপরটাও নিতে হবে। অর্থাৎ এটা কিন্তু একটা কিউব, একটা কিউবের কয়টা সাইড থাকে? 6টা সাইড। 6টা সাইডের প্রত্যেকটা সাইডকে নিবা, প্রত্যেকটা সাইডের এক একটা লুপ ক্রিয়েট করবা, দেন তুমি যোগ করে দিবা, দ্যাটস ইট। এখন আমরা এত কিছু যখন বুঝলাম, এই সবকিছুর মধ্যে আমাদের সবচেয়ে বেশি যেটা কাজে লাগে, সেটা এইচএসসি হোক, অ্যাডমিশন হোক, বা আমাদের সামনের লাইফে, সেটা হচ্ছে আমাদের লব্ধির সূত্র।
লব্ধি সূত্র আমাদেরকে কি বলে? লব্ধি সূত্র আমাদেরকে বলে যদি দুইটা ভেক্টর কোনো একটা পয়েন্টে, সাপোজ একটা পয়েন্ট, আমি একটু ফিগারটা আঁকি। একটু ওয়েট করো, ফিগার ফিগার ওকে, এটা মনে করো একটা ভেক্টর, একটু বড় করি। আচ্ছা, এটা মনে করো একটা ভেক্টর, এই ভেক্টরটা আমার একটা অ্যাঙ্গেল বরাবর একদিকে মুভ করতেছে, অর্থাৎ এটা কোনো কিছু হতে পারে, একটা গাড়ি হতে পারে, একটা নৌকা হতে পারে। আমরা নদী নৌকার ম্যাথে আসবো, তো ধরে নাও এটা একটা নৌকা ফর এক্সাম্পল, একটু ফ্যামিলিয়ার থাকো ওয়ার্ড সম্পর্কে। আচ্ছা, সিমিলারলি আমাদের এখানে আরেকটা ভেক্টর এক্সিস্ট করতেছে। এই ভেক্টরটা কোথায় এক্সিস্ট করতেছে? এই ভেক্টরটা এক্সিস্ট করতেছে এই জায়গাতে। হ্যাঁ, আমাদের এই দুটো ভেক্টরের মধ্যে আমরা একটু মার্ক করি, এই ভেক্টরটা এইদিকে যাচ্ছে, এই ভেক্টরটা এইদিকে যাচ্ছে। দুইটা ভেক্টর দুই দিকে যাচ্ছে একটা পয়েন্ট থেকে, রাইট? একটা পয়েন্ট থেকে এইভাবে স্টার্ট হয়েছে। ওকে, এখন এদের মধ্যে একটা কোণ আছে, তাই না? আমি কোণটা দিলাম হচ্ছে, মনে করো দুইটা ভেক্টর, আমি এর নাম দিলাম আমি হচ্ছে পি এর নাম দিলাম কিউ ভেক্টর ফর এক্সাম্পল। তোমরা পি কিউ অনেক বেশি শুনছো, আমরা পি কিউ দিয়ে আমি ডোনেট করি। একটু পরে আমি বলবো কোনটা পি কোনটা কিউ, যাতে তোমাদের সামনে গিয়ে কোনো প্রবলেম না হয়। এটা পি, এটা কিউ, এই দুইটা কোণ করে আছে। এই জায়গায় লব্ধি কোথায় হবে বা কোথায় হবে না, এটা সম্পর্কে একটা বেসিক আইডিয়া তো আমরা পাইতেই পারি। এইটা এইদিকে, এটা এইদিকে, তো লব্ধি মাঝ বরাবরই হবে, রাইট? তোমরা একটা এক্সপেরিমেন্ট করতে পারো, তোমরা একটা কাজ করতে পারো। মনে করো যে তোমার কাছে ধরো যে তুমি টেবিলে বসে আছো, রাইট? এটা হচ্ছে একটা টেবিল, আশা করি তুমি টেবিলে বসে আছো, এটা একটা টেবিল। টেবিলের মধ্যে মনে করো এখানে একটা পেপার ওয়েট অর ভারী কোনো একটা কিছু আছে, ফোন হইতে পারে, তোমার ক্যালকুলেটর হইতে পারে, একটা বই হইতে পারে। তুমি একটা কাজ করবা, তুমি এই পাশ থেকে একটা ফোর্স দিবা, হাত দিয়ে ধাক্কা বলো বা অন্য কাউকে বলবা ধাক্কা দিতে। দেন এগেইন একই টাইমে তুমি এই দিক থেকে একটা ফোর্স দিবা। একটু লক্ষ্য করে দেখবা বইটার মুভমেন্টটা ঠিক কোন দিকে হয়। তুমি লক্ষ্য করে দেখবা বইটার মুভমেন্ট হবে এই বরাবর, এই বরাবর। কেন? কারণ তুমি যে ফোর্সটা দিচ্ছ, এই ফোর্সটা এই বইটাকে এইদিকে নিয়ে যাইতে চাচ্ছে। নিচ দিয়ে যে ফোর্সটা দিচ্ছ, এই ফোর্সটা বইটাকে এই দিকে নিয়ে যাইতে চাচ্ছে। বাট বইয়ের উপর কিন্তু একই সাথে দুইটা ফোর্স কাজ করতেছে, দুটো ডিফারেন্ট দিকে। তাই বই কি করবে? এই দুইটার মাঝামাঝি দিকে যাবে একটা রেজাল্টেন্ট ভ্যালু নিয়ে। এখন কোশ্চেন হচ্ছে রেজাল্টেন্ট ভ্যালুটা অ্যাকচুয়ালি কি? এই রেজাল্টেন্ট ভ্যালুটা হচ্ছে আমাদের লব্ধি। সো এই যে আমরা লব্ধি নিয়ে এত কথাবার্তা বলতেছি, সেটা সম্পূর্ণটাই হচ্ছে এই ডিরেকশন, এই ভ্যালু, এটা বের করার জন্য। অ্যান্ড এইটা তোমার লাইফে সব জায়গায় কাজে লাগবে, আই রিপিট, সব জায়গায়। ইভেন ভূমিকম্প বা আমরা যে হ্যাজার্ড গুলোর কথা বলি, ওই হ্যাজার্ডও এটার যথেষ্ট অ্যাপ্লিকেশন আছে। যদি তোমাদের ইন্টারেস্ট থাকে কি অ্যাপ্লিকেশন বা কিভাবে কি হয়, তোমরা কমেন্ট করতে পারো, ওইটা নিয়ে আমি তোমাদের কমেন্টে দিয়ে দিব। যেহেতু ওইটা আমাদের আউট অফ দ্য টপিক, তাই আমি এখানে না বলতেছি। আচ্ছা, তাহলে এখন কোশ্চেন হচ্ছে এই লব্ধিটা আমি বের করব কিভাবে? লব্ধিটা বের করার ওয়েটা কি? ওয়েটা হচ্ছে আমি এখন এই জায়গায় এই দুইটা বাহুকে নিয়ে, এগুলো কিন্তু সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু মানে কি? একটা একটার সাথে কানেক্টেড কোন একটা পয়েন্টে। এই সন্নিহিত বাহু দুইটা ইউজ করে আমি একটা সামান্তরিক আঁকবো। সামান্তরিক আঁকতে গেলে আমার কি করতে হবে? এই বরাবর আমাকে একটা লাইন টানতে হবে, যেটাই পি এর প্যারালাল বা সমান্তরাল, এবং এই যে লাইনটা, ওই লাইনটা সেম হবে, রাইট? সো এইটা হবে আমার আলটিমেটলি পি এর সমান। একইভাবে এই যে কিউ, এই কিউ এর সাথে প্যারালালি সেম অ্যাঙ্গেলে আমার এখানে আরেকটা লাইন টানতে হবে।
এরকম কিছু একটা হবে, রাফলি আমি ধরে নিচ্ছি এরকম কিছু একটা। আমি এটাকে একটা সামান্তরিকের রূপ দিলাম। সামান্তরিকের রূপ দেওয়ার পর আমি যদি সামান্তরিকের সামান্তরিকের আমি যদি কর্ণ আঁকি, এই যে আমার পয়েন্ট, এই পয়েন্টটাতে যদি একটা কর্ণ আঁকি, এই কর্ণ বরাবরই হবে আমার লব্ধি। সো আমার লব্ধির ডিরেকশনটা কি হবে এইটা বাই করার জন্য সামান্তরিকের যে পদ্ধতিটা, এই সামান্তরিক সূত্রটা আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি। এবং এইখানে আমি যে কোণটা পাবো, সাপোজ এটাকে আমি বললাম থিটা, এর আগে যেটা আমি পাইছিলাম কিউ আর পি এর মধ্যে, ওইটার নাম দিলাম ফর এক্সাম্পল আলফা। তাহলে এই যে আলফা থিটা, এই সবকিছু বের করার জন্য এটা হচ্ছে একটা আইডিয়াল সিস্টেম। থিটাটা কি? থিটাটা হচ্ছে লব্ধির সাথে আমার যে কোনো, আই রিপিট যে কোনো, নট নেসেসারি এটা শুধুমাত্র পি এর সাথেই হতে হবে, নট নেসেসারি এটা এই নিচেই হতে হবে, এটা যে কোনো হইতে পারে, যে কোনো ভেক্টরের সাথে লব্ধির মধ্যবর্তী কোণটাকে আমি থিটা বলতেছি। আবার যেই দুইটা ভেক্টর আমার শুরুতে ছিল, যাদেরকে নিয়ে আমি কাজটা শুরু করছি, তাদের মধ্যবর্তী কোণকে আমি আলফা বলতেছি। সো আলফা কোণটা থিটা কোণটা এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন এই ফিগারটাকে আমি যদি একটু সুন্দর করে আঁকি, ওকে, মনে করো এখানে অলরেডি আমার একটা রম্বাস দেওয়া আছে, অর্থাৎ রম্বস দেওয়া আছে। আমরা এটাকে একটু ইউজ করে কাজটা করি। দাঁড়াও একটু, এটা আমরা একটু বড় করে টেনে, দেন এটা ধরো যে এটা হচ্ছে আমার একটা সামান্তরিক। এই সামান্তরিকের আমরা আগে যা যা বলছিলাম ওই জিনিসগুলো এখন আমরা জাস্ট এখানে ডিনোট করব। এটা ছিল আমার কিউ, এটা ছিল আমার পি, এটা হচ্ছে আমার সেই কর্ণটা, যে কর্ণটা যদি আমি টানি তাহলে আমার এটা এদিকে হচ্ছে ধরো এভাবে ডট ডট করে এই জায়গায় মিলিত হবে। ওকে, তাহলে এই যে আমি একটা সামান্তরিক আঁকলাম, এই সামান্তরিকের এইটা হচ্ছে আমার আলফা, এইটা হচ্ছে আমার থিটা। আচ্ছা, এই ফিগারটা আই গেস তোমরা বুঝছো, এই ফিগার নিয়ে কার কোনো ডাউট নাই। তাহলে এইটা কিউ হইলে এটাও কিন্তু কিউ, আই রিপিট এটা কিউ, এটা পি হইলে এটাও কিন্তু পি, যেহেতু এটা একটা সামান্তরিক, বিপরীতটা সবসময় সমান হবে। এখন এই জায়গা থেকে আমাকে কিছু ফর্মুলা বের করতে হবে। ফর্মুলাগুলো কি কি? ফর্মুলা হচ্ছে এই লব্ধির মানটা কত। আমরা তো লব্ধি লব্ধি বলতেছি, বাট লব্ধির ভ্যালু যদি আমি না জানি তাহলে আলটিমেটলি কোনো লাভ নেই, রাইট? সো লব্ধির মানটা যদি বের করতে চাই, লব্ধির মানটা আমরা, ও হ্যাঁ বাই দ্য ওয়ে আরেকটা জিনিস একটু আমি ভালো করে বলে রাখি, যেটা আমাদেরকে একটু হেল্প করে যদি আমরা ব্রড কোনো ম্যাথ করি। এইটা আর এইটা মিলে তুমি একটা লব্ধি পাইছো, তুমি একটু চেষ্টা করবা লব্ধিটাকে দুইটা তীর চিহ্ন দিয়ে লেখার, এইভাবে দুইটা তীর চিহ্ন। কারণটা কি? কারণটা হচ্ছে এইটা যে লব্ধি সেটা বোঝানোর জন্য আমাদেরকে কিছু না কিছু একটা তো ডিনোট করতে হবে, রাইট? আমরা যদি ঠিকঠাক ভাবে ডিনোট না করি যে কোনটা কি বা কোনটা কি রকম, তাহলে দেখা যায় অনেক সময় হচ্ছে টিচাররা গুলে ফেলে যে আসলে কোনটা কি বা কোনটা কিরকম, এটা একটা বিতিকিচ্ছ অবস্থা হয়। তো এই জায়গাতে আমরা আসি, আমরা এখন একটা ভ্যালু বের করবো। ভ্যালুটা কিসের? ভ্যালুটা হচ্ছে আমাদের এই লব্ধিটার মান। এই যে আমরা লব্ধিটা লিখতেছি, আমি লব্ধিটার নাম দিচ্ছি আর। ওকে, এটা কিন্তু প্রত্যেকটা ভেক্টর। সো এখানে একটা তীর চিহ্ন, এখানে একটা তীর চিহ্ন, এখানে একটা তীর চিহ্ন। আর এর ভ্যালুটা কি হবে? আর এর ভ্যালুটা হবে রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস
2pq cos alpha p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos alpha। লক্ষ্য করে দেখো আমি কিন্তু pq এর উপরে কোনো প্রকার কি দেইনি, তীর চিহ্ন দেইনি। দ্যাট মিন্স pq এই দুটো হচ্ছে ভ্যালু, কিসের ভ্যালু? ওই ভেক্টরের ভ্যালু। তাহলে আমার এইটা করার আগে একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে p ভেক্টরটা ভ্যালু বের করতে হবে। p ভেক্টরটা ভ্যালু আমি কিভাবে বের করব? একদম সহজ। আমি p ভেক্টরটা যদি আমার হয়, ধরো আমার p ভেক্টরটা হচ্ছে a i b j c k সামথিং কিছু একটা আছে, তাহলে এটা আমি কিভাবে বের করব? আমি সিম্পলি এটা আমি মানটা এখানে লিখে রাখি তোমাদের সুবিধার্থে। এটা দিলাম আমি ai bj ck। হ্যাঁ, তাহলে আমার এর মানটা কি হবে? মানটা হবে সিম্পলি আমি যদি এভাবে মডুলাস দিই, মডুলাস মানে হচ্ছে আমি এর ভ্যালু বের করতেছি এবং এটার ভ্যালু হবে হচ্ছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। একইভাবে তুমি কিউ এর মানটা বের করবা, দেন তুমি জাস্ট ওই ভ্যালুটা বসাবা, বসানোর পর তুমি কি বের করবা? লব্ধি বের করবা। এখানে একটা বিষয় একটু বলে রাখি, এখানে লব্ধি আমি মান পাবো। ওকে, লব্ধির মান পাবো। মান বের করতে গেলেই কোনো কিছু স্কয়ার তার উপরে রুট, সেখানে যেহেতু এটা আছে সো এটা একটা লব্ধির মান, সো আমি লব্ধির মানটা পাচ্ছি। আই রিপিট, লব্ধির মান। আর যদি আমাকে বলা হয়তো লব্ধির ভেক্টর রূপটা কি, হ্যাঁ আমি তো এখানে মান পাচ্ছি, নিউমেরিক্যাল ভ্যালু 3 4 5 6 7 8, কোনো ডিরেকশন নাই। যদি আমাকে বলা হয় ভেক্টর রূপটা কি, তাহলে আমি কি করতাম? এই কিউ আর পি এই দুটার যে লব্ধি, এই দুটার যে আমার ভেক্টর রূপ আছে ওই দুটো যোগ করে দিতাম, যোগ করে যেটা পাইতাম ওইটা অ্যাকচুয়ালি আমার আর এর ভেক্টর রূপটা। ওকে, আচ্ছা এখন এই জায়গাতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এটা তো আমরা বের করলাম, এর পাশাপাশি আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার বলতেছি, আলফা হচ্ছে যে দুইটা ভেক্টর নিয়ে তুমি কাজ করবা ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। থিটা হচ্ছে যে লব্ধিটা তুমি মাত্র পাইলা সেই লব্ধিটার সাথে কোনো একটা পূর্ববর্তী বা ওইটার যে অরিজিনাল যেই ভেক্টর ও কোন একটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। সো আলফার থিটাটা কিন্তু একটু বোঝা লাগবে। ওকে, এই জায়গায় লক্ষ্য করে দেখো, এই জায়গায় কিন্তু আমি আলফা দিছি, হুইচ মিন্স এই যে কিউ আর পি ইনিশিয়াল পর্যায়ে এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা ছিল, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, এই অ্যাঙ্গেলটা আমি এই জায়গায় ইউজ করছি। তাহলে এইটা হচ্ছে আমার লব্ধি বের করার যে ফর্মুলা, সে ফর্মুলা। এখন ধরো আমি লব্ধি না, আমি বের করব হচ্ছে ডিরেকশন, আমার এই লব্ধিটা কোন বরাবর গেছে, লব্ধি ডিরেকশনটা আমি বের করব। তখন আমি কি করব? লব্ধি ডিরেকশন বের করার ক্ষেত্রে আমাদেরকে যে ফর্মুলাটা ফলো করতে হবে সেই ফর্মুলাটা হচ্ছে tan থিটা কিউ sin alpha divided by p plus q cos alpha। প্রবলেম হচ্ছে আমরা এই ফর্মুলাটা সব জায়গায় ইউজ করি, বাট এই ফর্মুলাটা কিভাবে আসছে এটা একটু আমাদেরকে বুঝতে হবে। এই ফর্মুলাটার মধ্যে দেখো থিটা কি, আমি কোন একটা ভেক্টরের সাথে যে অ্যাঙ্গেলটা নিচ্ছি লব্ধি সেটা। আলফাটা কি, আমার ইনিশিয়ালি যেই দুইটা ভেক্টর ছিল, ফাদার মাদার দুইটা ভেক্টর, ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে কোণ আলফা। কিউ আর পি তো বুঝছো, সেই মাদার ফাদার ভেক্টর দুইটা। আচ্ছা, এই জায়গাতে ইস্যুটা কি? ইস্যুটা হচ্ছে আমি যদি মনে করো এই ফিগারটা একটু আবার আঁকি। এবার একটা হাতে আঁকি, ধরো যে আমার ভেক্টরটা এইরকম আছে, আমাকে বের করতে বলছে আর এর সাথে কোন একটা অ্যাঙ্গেল আমি ঠিক করব। আমি এই অ্যাঙ্গেলটাকে দিলাম থিটা 1, এই অ্যাঙ্গেলটাকে দিলাম থিটা 2, থিটা 1 থিটা 2, আমি এখানে দিলাম থিটা 1,
অর্থাৎ আমি কি করতেছি, আমি থিটা ওয়ানটা বের করতেছি। ওকে, পি আর কিউ এর মধ্যে অ্যাঙ্গেলটা কিন্তু আলফা স্টিল। তাহলে আমার এই জায়গায় থিটা ওয়ান বের করার ক্ষেত্রে আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারি। এটা হচ্ছে থিটা ওয়ান এর জন্য। সো তুমি যদি এই ফর্মুলাটা ইউজ করো তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে তোমার অ্যাঙ্গেলটা যেন অবশ্যই অবশ্যই পি এর সাথে হয়। যদি অ্যাঙ্গেল পি আর আর এর মধ্যে হয়, অর্থাৎ পি এবং লব্ধির মধ্যে, তাহলেই তুমি কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা লিখতে পারো। ওকে, আনলেস অর আনটিল তুমি কিন্তু এই ফর্মুলাটা ইউজ করতে পারবে না। এখন এই ফর্মুলাটার ক্ষেত্রে আমাদেরকে কেন এই ফর্মেটটা আসতেছে, তাহলে আমি যদি এখন tan থিটা টুটা ইউজ করতে চাই তাহলে আমার কি হবে? tan থিটা টু কোনটা ছিল? কিউ এর সাথে লব্ধির মধ্যবর্তী অ্যাঙ্গেল। ওকে, তাহলে কিউ এর সাথে লব্ধির মধ্যবর্তী অ্যাঙ্গেল হলে আমার ফর্মুলাটা হবে পি সাইন আলফা কিউ প্লাস পি কজ আলফা। দেখো আমার ফর্মুলা কিন্তু পুরো উল্টায় গেছে, পি এর জায়গায় কিউ, কিউ এর জায়গায় পি। কেন? কারণটা হচ্ছে আমি যখন কিউ এর সাথে থিটা টুকে কল্পনা করলাম, আবার আমি যখন পি এর সাথে আর কে কল্পনা করলাম, দুটো অ্যাঙ্গেল কিন্তু ডিফারেন্ট। সো দুটো অ্যাঙ্গেলের দুটো আলাদা মান আসবে, এতটুকু তো আমরা বেসিকলি জাস্ট তাকাইলে বুঝতে পারতেছি। কারণটা হচ্ছে যখন তুমি অ্যাঙ্গেল বের করতে চাচ্ছ, তুমি আলটিমেটলি কি করতেছো? তুমি আলটিমেটলি এই কিউ এর সাথে এই আর এর একটা সম্পর্ক বের করতেছো, এবং ওই সময় আমরা উপাংশের কনসেপ্ট ইউজ করতেছি। কিসের? উপাংশ। উপাংশের ক্ষেত্রে যখন আমরা কোনো অ্যাঙ্গেল বের করতে চাই তখন আমরা কি করি? tan থিটা ইকুয়ালস টু লম্ব বরাবর যে উপাংশটা থাকে সেইটা ডিভাইডেড বাই ভূমি বরাবর যে উপাংশ থাকে সেইটা। তো এই জায়গায় যখন আমি কাজ করতেছিলাম, আমি যখন থিটা ওয়ানটা হিসাব করতেছিলাম, তখন লম্ব বরাবর, দেখো লম্ব বরাবর কে ছিল? কিউ সাইন আলফা। আমি কিন্তু কিউ এর রেসপেক্টে বের করতেছি প্রথম tan থিটা ওয়ানটা। tan থিটা ওয়ানটা যখন আমি এভাবে করব তখন আমি দেখতেছি কি কিউ সাইন আলফা। আবার আমি যখন থিটাটা বের করতেছি দেন আমি পাচ্ছি হচ্ছে কিউ কজ আলফা ভূমি বরাবর। সো আমি যখন থিটা ওয়ান বের করতেছি এই অ্যাঙ্গেলটা, তখন লম্ব বরাবর ভূমি বরাবর সাইন আলফা কজ আলফা আমরা উপাংশটা পাবো। একই সাথে ভূমি বরাবর কি পিও আছে না? লক্ষ্য করে দেখো পি আছে কিন্তু। তাহলে ভূমি বরাবর পি প্লাস কিউ কজ আলফা, লম্ব বরাবর কিউ সাইন আলফা। তো এটা হচ্ছে যখন আমি থিটা ওয়ানটা বের করতে যাচ্ছি। ওকে, এখন যদি আমি থিটা ওয়ানটা বের না করে থিটা টুটা বের করি তাহলে কি দাঁড়াচ্ছে? এখন কিন্তু লম্ব চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন লম্ব কিন্তু পি, তাই না? এই জায়গায় লম্ব কিন্তু এখন পি। তাহলে থিটা টু বের করার সময় আমি যখন লম্ব পি কে পাচ্ছি তখন আমি পি এর উপাংশটা নিচ্ছি, পি এর দুটো কম্পোনেন্ট নিচ্ছি। সেই দুটা কি? একটা হচ্ছে পি সাইন আলফা, আরেকটা হচ্ছে কিউ সরি পি কজ আলফা। এই যে আমি পি কজ আলফাটা বলছি সেটা আমি এই বরাবর পাবো, রাইট? এই বরাবর যদি আমি পাই তাহলে এই বরাবর আমার পি সাইন আলফা, এই বরাবর পি কজ আলফা। পি কোনটা? পি কিন্তু যে বাঁকাটা, হ্যাঁ পি হচ্ছে বাঁকাটা। তাহলে পি কজ আলফা পি সাইন আলফা। তাহলে পি কজ আলফা পি সাইন আলফা এদের যদি আমি ভাগ করি তাহলে আমি এই অ্যাঙ্গেলটা পাই, tan থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। কিন্তু এই জায়গায় আমি কি দেখতেছি? ভূমি বরাবর আবার কি আছে? কিউ আছে। এই কারণে কিউ প্লাস পি কজ আলফা। তো এইটা হচ্ছে একটা বেসিক ব্যাখ্যা। ব্যাখ্যাটা যে খুব ম্যান্ডেটরি বা নেসেসারি ব্যাপারটা তা না, বাট ব্যাখ্যাটা বোঝা জরুরি, নইলে তোমরা বুঝো না যে আসলে কখন আমি কোন ফর্মুলাটা ইউজ করব। তাহলে এই জায়গায় আমরা বুঝে গেলাম যে যদি সহজভাবে মনে রাখতে চাই তাহলে আমরা যেটা বলবো যে যদি আমার অ্যাঙ্গেলটা হয় পি এর সাথে, আমার লব্ধির মধ্যবর্তী অ্যাঙ্গেলটা যদি পি এর সাথে হয় তাহলে আমি ফর্মুলা ইউজ করব এইটা। যদি আমার অ্যাঙ্গেলটা হয় কিউ এর সাথে, ওকে, তখন আমি ইউজ করব এইটা। সো অ্যাঙ্গেলটা কার সাথে এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তুমি পরীক্ষায় এইটা বের করো অথবা এইটা বের করো, ম্যাটার করে না, বাট তোমাকে নিচে লিখে দিতে হবে যে আর অথবা লব্ধি পি ভেক্টরের সাথে এত ডিগ্রি কোণে আছে, অথবা আর অথবা লব্ধি
কিউ এর সাথে, কিউ ভেক্টরের সাথে এত ডিগ্রি কোণে আছে। তাহলে এইটা গেল ওভারঅল লব্ধির সূত্র। আচ্ছা, এখন যে কোনো লব্ধির তো একটা সর্বোচ্চ মান থাকে, সর্বনিম্ন মান থাকে, রাইট? তাহলে আমরা এখন আসি যে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মানটা কি। আমি এই ফিগারটা এখন মুছে দিচ্ছি। এখন আমরা আবার কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝবো। ধরো এটা হচ্ছে একটা ফ্লোর, একটা রাস্তা, অথবা বলতে পারো একটা সমতল ভূমি, যেটাই বলি আমি। এইটা মনে করো যে একটা বিশাল বড় বক্স বা একটা পাথরের খণ্ড, ঠিক আছে? মনে করো যে পিরামিড বানানো হচ্ছে এবং পিরামিডের যে বড় বড় ব্লকগুলো আছে সেটা হচ্ছে সেই ব্লক। এখন এখানে আছে হচ্ছে সেই লেবাররা। এটা হচ্ছে সেই পিরামিডের ব্লক। একজন শ্রমিক বা লেবার সেটাকে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিয়ে সে নিয়ে যাবে, বিশাল পথ সে নিয়ে যাবে এবং এখানে হচ্ছে তোমার সেই পিরামিডটা তৈরি হচ্ছে। ওকে, এবার পিরামিডটা তৈরি হচ্ছে। যদি পিরামিড তৈরি হওয়ার অনেকগুলা থিওরি আছে, বেশ কয়েকটা থিওরির মধ্যে একটা থিওরি হচ্ছে পানি দিয়ে বহন করে নিয়ে যাওয়া। কোনো কোনো জায়গায় দেখা যায় যে ওরা সিঁড়ির মতো তৈরি করে দেন, হচ্ছে স্টেয়ার কেস এরকম বানায় দেন, ইউজ করে। তো আমি ধরেছি যে এরকম কিছু একটা ছিল। এখন মনে করো এই লেবারটা এটাকে যখন ধাক্কা দিচ্ছে, সে ধাক্কা দিচ্ছে কোন দিকে? স্ট্রেইট বরাবর এই দিকে, রাইট? একদম স্ট্রেইট। আরেকজন লেবার সে হচ্ছে ওর পাশে দাঁড়ায়, হ্যাঁ, ওর পাশে দাঁড়ায়, একই দিকে ধাক্কা দিচ্ছে। তাহলে সেকেন্ড যে আছে সেও কিন্তু স্ট্রেইট একই দিক বরাবর ধাক্কা দিচ্ছে। তাহলে এ যদি 10 নিউটন ফোর্স দেয়, পাশের জন যদি 10 ও যদি 15 নিউটন ফোর্স দেয়, তাহলে কত নিউটন ফোর্সে ব্লকটা সামনে আগাচ্ছে? 25 নিউটন ফোর্স, কারণ দুইজন মিলে দিচ্ছে, তাই না? ইজি হবে ব্যাপারটা। এখন সিমিলার কেস যদি আমি একটু অন্যভাবে কল্পনা করি, ধরো আরেকটা মহাশয় আসলো। এই মহাশয় এই দিকে ধাক্কা দিচ্ছে। ওকে, একদম প্যারালাল এই দিকে। দুইজন ওই দিকে ধাক্কা দিচ্ছে, একজন এই দিকে ধাক্কা দিচ্ছে। তাহলে এখন আমার 25 নিউটন ফোর্স এই দিক দিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে সাপোজ আমার আসতেছে হচ্ছে আরো 10 নিউটন ফোর্স। তাহলে এই দিকে যাচ্ছে 25, এই দিকে 10, বিয়োগ হবে, বিয়োগ হয়ে এই ব্লকটা ফিল করবে 15 নিউটন ফোর্স। সে যদি মুভ করে, সে 15 নিউটন ফোর্সের জন্য মুভ করবে। যখন আমি একই দিকে, একই অ্যাঙ্গেলে, একই বস্তুর উপর বল প্রয়োগ করব, অথবা ভেক্টর দুইটা যদি একই দিকে, একই কোণে, একই সাথে, একই পয়েন্টের উপর অ্যাক্টিভ হয়, কাজ করে, কার্যত হয়, তাহলে সেখানে হবে সর্বোচ্চ ভেক্টর। কি হবে? সর্বোচ্চ ভেক্টর, সর্বোচ্চ লব্ধি হবে, অর্থাৎ লব্ধির মানটা হবে সর্বোচ্চ। তাহলে আমরা কি বুঝতেছি? আমার লব্ধির মান সর্বোচ্চ হইতে হলে অবভিয়াসলি অ্যাঙ্গেল হইতে হবে জিরো। কি হইতে হবে? অ্যাঙ্গেল জিরো হইতে হবে। অ্যাঙ্গেল জিরো। অ্যাঙ্গেল যদি জিরো হয় তাহলে আমার সর্বোচ্চ হচ্ছে। এখন সর্বোচ্চ হইলে কি হবে? ফর্মুলাটা আমরা দেখি, তখন লব্ধির মানটা কি হবে? আমাদের লব্ধির ফর্মুলা কি ছিল? আর ইকুয়ালস টু পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা, অর্থাৎ দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। আমি কিন্তু কজ জিরো বলতেছি, আলফা কি কজ জিরো না? কজ জিরো হইলে কি হচ্ছে? এই অংশটার ভ্যালু হয়ে যাচ্ছে 1। কি হয়ে যাচ্ছে? 1।
তাহলে এইটার ভ্যালু যদি 1 হয়, এই অংশটার ভ্যালু যদি 1 হয়ে যায় তাহলে কি থাকবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq তার উপর রুট। ভিতরের এই জিনিসটা কি আমার a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা না? তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি r ইকুয়ালস টু রুট ওভার পি প্লাস কিউ হোল স্কোয়ার। দেখো তো r ইকুয়ালস টু রুট ওভার পি প্লাস কিউ হোল স্কোয়ার, তাহলে রুট আর স্কোয়ার দুটা নালিফাই হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে, বাকি থাকবে কি পি প্লাস। একটু আগে কিন্তু তোমরা এটাই বলছো যে এই ব্লকটা সামনে যাবে কি, এই দুইজন যত ফোর্স দিচ্ছে তাদের টোটাল যোগফলের সমান, এটাও সেম কথা বলতেছে। অর্থাৎ যদি আমার সর্বোচ্চ লব্ধি হয়, অ্যাঙ্গেল হইতে হবে মাস্ট জিরো, এবং সর্বোচ্চ লব্ধির ক্ষেত্রে অবশ্যই দুইটা ভেক্টরের মানে যোগফল দিলে হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা দেখব সর্বনিম্ন। সর্বনিম্নর ক্ষেত্রে কি ঘটতে পারে, সর্বনিম্নের ক্ষেত্রে এই জায়গায় সাপোজ ধরো এই দুজনের মধ্যে ঝগড়া লাগছে, এ এই দিকে ঠেলতেছে, আরেকজন বলছে না আমি এটা ওইদিকে ঠেলবো, তাহলে এখন কি হচ্ছে, দুইজন জিনিসটাকে দুই দিকে ঠেলতেছে, রাইট? তাহলে আমার অ্যাঙ্গেলটার মধ্যে একটা চেঞ্জ আসবে, লাল এইদিকে ঠেলতেছে, সাদা ওইদিকে ঠেলতেছে। এখন এদের মধ্যে তাহলে অ্যাঙ্গেলটা কত, আমি যদি এই যে দুজনের ফোর্স বা দুজনের যেই ধাক্কা বা যেটাই বলি এই ব্লকের উপর দেওয়া হচ্ছে, একই পয়েন্টে দেওয়া হচ্ছে, কিন্তু এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত, 180 ডিগ্রি, রাইট? যদি অ্যাঙ্গেল 180 ডিগ্রি হয় তাহলে এখানে কি হবে, এখানে হবে cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রি মান কত, -1। ফর্মুলাটা কি দাঁড়াবে তখন, ফর্মুলাটা তখন দাঁড়াবে এই cos 180 হয়ে যাবে -1, তাহলে এটা হয়ে যাবে -2pq, কি হয়ে যাচ্ছে -2pq। দেখো তো r ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq, এইটা কি আলটিমেটলি আমার পি এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা না? তাহলে এখানে কি হবে, পি মাইনাস কিউ হোল স্কোয়ার উপর একটা রুট, তাহলে এখানে হবে r ইকুয়ালস টু পি মাইনাস কিউ উপরে একটা স্কোয়ার, তাহলে কি হবে রুট আর স্কোয়ার কাটাকাটি চলে যাবে, সো আমরা আলটিমেটলি পাবো হচ্ছে পি মাইনাস কিউ। তোমরা কিন্তু এখানে একই কথাই বলছো, এ যদি এদিকে ফোর্স দেয়, এ যদি এদিকে ফোর্স দেয়, তাহলে আমার যেই নেট ফোর্সটা এর উপর কাজ করবে এই ব্লকের উপর, ব্লকটা সামনে আগাবে নাকি পিছিয়ে যাবে সেটা পরের বিষয়, বাট যে নেট ফোর্সটা কাজ করবে সেটা হবে দুইজনের ফোর্সের বিয়োগফল, রাইট? এইটা আমরা এই জায়গায় পাইলাম। তাহলে আমার 180 ডিগ্রি হবে অ্যাঙ্গেল যখন লব্ধি হবে সর্বনিম্ন, এবং সর্বনিম্ন হলে লব্ধির মান হবে দুইটা ভেক্টরের মানের বিয়োগফল। তোমরা এটা বুঝে গেছো আশা করি, এটা খুব যে জটিল ব্যাপারটা তা না, বাট জিনিসটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অনেক সময় অনেক জায়গায় প্রয়োজন হয়। তো এখানে দেখো বিশেষ সূত্র কথাটা লেখা আছে, এই বিশেষ সূত্রটা অ্যাকচুয়ালি তেমন আহামরি কিছু না, তোমরা বইয়ের মধ্যে দুটো টার্ম পাবে, একটা হচ্ছে বিনিময় সূত্র, একটা হচ্ছে বন্টন সূত্র। বিনিময় সূত্র বন্টন সূত্র খুবই বেসিক জিনিস, আমরা খুবই সিম্পলি যদি তোমাকে বলি, উল্টাই দিলাম, এটাকে বলে বিনিময় সূত্র। অর্থাৎ তুমি যদি কখনো ভেক্টরের ক্ষেত্রে ভেক্টরের তো একটা মান থাকবে তাই না, 1i 2j 3k সামথিং কিছু একটা,
বি ভেক্টরের একটা মান থাকবে, এই দুটার যোগফল যা হবে বি প্লাস এ গুলো সেম হবে। তোমরা চাইলে এরকম করে যোগটোগ করে দেখতে পারো, আই গেস প্রয়োজন নাই, তোমরা দেখলেই বুঝবা যে এটা আসলে হবে। সেকেন্ডটা কি, এটাকে কি বলে, বিনিময় সূত্র। নামটা মনে রাখতে হবে, এইটা রাখার একটাই কারণ তোমাদেরকে এটা বোঝানো যেটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। তোমরা এমসিকিউ এর জন্য গাইড পড়ো, এই পড়ো সেই পড়ো, বই পড়ো না, বইয়ের মধ্যে এই টাইপ কথাবার্তা আছে। কারণ গাইডের মধ্যে সাপোজ বিনিময় সূত্র আছে, এখন আমি বলবো বন্টন সূত্র, বন্টন সূত্রটা হয়তো বা গাইডে নাই। কেন নাই? কারণ হতে পারে যে বিগত সালে কোনো না কোনো সময় এটা আসে নাই। বাট আমরা যে গাইডটা প্রোভাইড করবো বা আমাদের প্রকাশনী থেকে যে গাইডটা আসবে বা এই প্রজেক্ট এইস এরা যেটাকে সাজেস্ট করবে সেটার মধ্যে তোমরা এগুলো সব পাবা, এগুলো সব আছে, এটা একটা বড় সুবিধা। 2 দিন পর হাতে বই নিয়ে কথা বলা লাগবে না। আচ্ছা তাহলে আবার এটা শুরু করি। কোনো প্রয়োজন নেই, আবার শুরু করি। আবার দেখবে যে মাঝখানে কাট হয়ে গেছে, যে কি ব্যাপার, কিছু একটা বলতে যে কাট হয়েছে, কোনো সাসপেন্স রাখার প্রয়োজন নেই। ভালো একটা অবজারভেশন, আপনি অনেক মনোযোগী ছাত্র। আচ্ছা তাহলে আমরা লব্ধির ক্ষেত্রে কোনটা সর্বোচ্চ কোনটা সর্বনিম্ন সবকিছু বুঝলাম। এখন আমরা যে কাজটা করব, আমরা বিশেষ কিছু সূত্র দেখবো। এই বিশেষ কিছু সূত্র খুব আহামরি কিছু না, জিনিসগুলো খুবই সিম্পল, বাট তোমরা এই জিনিসগুলো অ্যাভয়েড করো। এই জিনিসগুলো মাঝে মধ্যে এমসিকিউতে আসে, প্রচুর আসে। প্রথম সূত্রের নাম হচ্ছে বিনিময় সূত্র। সূত্রের নামটা মনে রাখতে হবে, এটা কি, বিনিময় সূত্র। এই সেম জিনিসটা যখন আমরা ভেক্টরের গুণের ক্ষেত্রে যাব বা ভেক্টরের ভাগের ক্ষেত্রে যাব, তখনও আমরা একই জিনিসটা পাবো। এবং বিনিময় সূত্রের ক্ষেত্রে কি হচ্ছে, a প্লাস বি দিলে বি প্লাস এ হচ্ছে, অর্থাৎ এর তো একটা মান আছে ভেক্টরের, ধরো সেটা 1i 2j 3k এরকম কিছু একটা। বি ভেক্টর একটা মান আছে, মনে করো যে 4i প্লাস 7j প্লাস 9k। তো এই দুটো যোগ করলে আলটিমেটলি এটা হয়। এটা হচ্ছে তুমি যোগ করে দেখতে পারো, আই গেস প্রয়োজন নাই, জিনিসটা খুবই সিম্পল, দেখলে বোঝা যায়। বাট নামটা মনে রাখতে হবে, এটা কি, বিনিময় সূত্র। এরপর আসে বন্টন সূত্র। বন্টন সূত্রটা কি, স্টেপ বাই স্টেপ আমি যা করতেছি, আমি যদি ব্রেক করি কোনো ইস্যু নাই। ধরো আমি প্রথমে এ ভেক্টর এ ভেক্টর প্লাস ব্র্যাকেটের মধ্যে বি মাইনাস সি, মানে কি, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করছি, আগে আমি বি আর সি ভেক্টরকে বিয়োগ করছি, দেন আমি এ ভেক্টরের সাথে যোগ করছি। এই কাজটাই যদি এখন আমি এইভাবে করি, সিম্পলি জাস্ট ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দিলাম, আমি জাস্ট আমার স্টেপগুলো চেঞ্জ করে দিলাম। আমি আগে এ প্লাস বি করলাম, দেন আমি মাইনাস সি করলাম, সেম, এই দুটা একই, এটাকে বলা হয় বন্টন সূত্র। দেন সাধারণ গুণন আছে, কি বলছি, সাধারণ গুণন। ওইটা কি, মনে করো এম, এটা হচ্ছে একটা র্যান্ডম নাম্বার 1 2 3 4 5 6 যে কোনো কিছু। এরকম যদি থাকে, আমরা এটাকে এভাবে লিখতে পারি, অর্থাৎ আমরা এমটাকে এ ভেক্টরের সাথে গুণ করতেছি, গুণ করলে তো আমরা একটা রেজাল্ট পাবো। ধরো যে এম এর ভ্যালু হচ্ছে 2 আর আমার এ ভেক্টরের মান হচ্ছে 1i 2j, তাহলে 2 এর সাথে 1 গুণ হবে, 2 এর সাথে 2 গুণ হবে, সেটা কি হয়ে যাবে 2i 4j। এইরকম সিম্পল গুণ। দেন আমরা হচ্ছে এম দিয়ে আবার বি কে গুণ করবো, দুটো যোগ করলে এটা সমান হয়। এটা হচ্ছে সাধারণ গুণন, এটা হচ্ছে তোমার বন্টন, বিনিময়। এই হচ্ছে ওভারঅল বিশেষ সূত্র। এবং আমরা যেহেতু নদী নৌকার দিকে যাচ্ছি, আমরা ট্রাই করব আর দুইটা ব্যাপার স্যাপার একটু দেখতে, এই যদি তোমাদের লেখা হয়ে যায় আমি মুছে ফেলি। নদী নৌকার দিকে যেহেতু যাচ্ছি, তাই আমরা দুইটা ফর্মুলা এখন দেখব। বাট এই ফর্মুলা নিয়ে আমরা সামনে আরো বিস্তারিত অনেক কথাবার্তা বলবো, ওইটা নিয়ে অনেক ম্যাথ ট্যাথ করবো, পরীক্ষা অনেক বেশি আসে, অনেক ইম্পর্টেন্ট, ওই ম্যাথগুলো আরো বেশি জরুরি। সেটা হচ্ছে আমরা ডট গুণন আর স্কেলার গুণনের ফর্মুলাটা আপাতত দেখবো, দেন আমরা নেক্সট ক্লাসে বুঝবো ডট গুণন কি, দেন হচ্ছে স্কেলার গুণন কি। আপাতত আমরা জাস্ট ফর্মুলাটা দেখি। ফর্মুলাটা কি, যদি দুইটা ভেক্টরের মধ্যে ডট গুণন করা হয়, ডট গুণন হচ্ছে জাস্ট কোনটা ডট, এভাবে লিখতে হবে। মানটা কি আসবে, এ বি কস থিটা, এ বি কস
থিটা। ওকে, এটা হচ্ছে এবি কস থিটা। অ্যান্ড এই ডট গুণনটা কিভাবে করতে হয় এটা আগে একটু আমরা বুঝি। ডট গুণনটা করাটা খুবই সিম্পল, খুবই ইজি। ধরো আমার ভেক্টরগুলো দেওয়া আছে, আমি এখানে ভেক্টরগুলো লিখি। দেখো আমি দুটো ভেক্টর লিখছি, একটা হচ্ছে এ ভেক্টর 1i 2j 3k, বি ভেক্টর 2i আর 3k এর যোগফল। আমি এই দুটোকে ডট গুণন করব। ডট গুণনটা তোমরা এতদিন হয়তো বা শিখে গেছো, বাট আমি আরেকবার জিনিসটা রিপিট করি, যেহেতু এটা বেসিক বিল্ডিং, সো অবভিয়াসলি এখানে আমার শুরু থেকে বুঝাইতে হবে। আমরা পরে গিয়ে আবার ডট গুণন ক্রস গুণনের বিষয়টা দেখবো। ওকে, তো ডট গুণন ক্রস গুণন আমরা দুটার মধ্যে ভালোভাবে ডিস্টিংগুইশ করব, কেন এটা হচ্ছে, কেন ওইটা হচ্ছে, কখন এটা হবে, কখন এটা হবে, কি মিন করে, এগুলো আমরা অন্য ক্লাসে বুঝবো। আপাতত আমরা একটু বুঝি যে এই জিনিসটা আসলে করে কিভাবে, ম্যাথমেটিক্যালি কিভাবে করে। আমরা নদী নৌকা বা যে কোনো ম্যাথের ক্ষেত্রে এই ফর্মুলা সবচেয়ে বেশি ইউজ করব অ্যাঙ্গেল বের করার ক্ষেত্রে। কি বলছি? অ্যাঙ্গেল বের করার ক্ষেত্রে। কেন? কারণ হচ্ছে ডট গুণনের ক্ষেত্রে হিসাবটা খুবই সিম্পল, করতে খুব ইজি হয়। অ্যাঙ্গেল তুমি চাইলে এবি সাইন থিটা ইকুয়ালস টু এ ক্রস বি এটা থেকে করতে পারবা, অর্থাৎ ক্রস গুণন থেকে করতে পারবা। কিন্তু ডট গুণনটা আমরা কেন ইউজ করবো? কারণ ডট গুণনের ক্ষেত্রে আমার কষ্টটা কম হয়। ক্রস গুণনে তোমাকে ম্যাট্রিক্স পদ্ধতিতে যাইতে হবে, এখানে আমার কোনো কিছুতে যাইতে হবে না। এটা যথেষ্ট সিম্পল একটা জিনিস। এখানে আমি তাহলে কিভাবে কি করি একটু এইদিকে আমরা দেখি। আমি যদি এই ভ্যালুগুলা নিয়ে, এই এ আর বি ভ্যালু নিয়ে যদি বের করতে চাই, তাহলে এ ডট বি হবে ওকে। সো আমরা কি দেখতেছি? এটা হচ্ছে একটা ফিগার। এখানে কি আমি জাস্ট মানগুলো বসাইছি, এ ভেক্টর আর বি ভেক্টর ডট হচ্ছে এ আর বি, মানে কি এ আর বি মানে হচ্ছে এ ভেক্টর বি ভেক্টর মানটা। এ ভেক্টর মান কিভাবে বের করতে হবে? রুট ওভার আই জে কে এর সহগগুলোর স্কয়ারের যোগফল, বি এর জন্য সেম স্কয়ার যোগফল। cos থিটা, থিটাটা কি এটা একটু আরেকবার বলে রাখি। থিটাটা হচ্ছে এ আর বি ভেক্টর মধ্যবর্তী কোণ। ওকে, আমরা এখানে নরমালি থিটা দিচ্ছি, এটার সাথে আবার সামান্তরিক সূত্রের থিটাকে মিলাতে যাও না। সামান্তরিক সূত্রে থিটা ছিল দুইটা ভেক্টরের, যে দুটো ভেক্টর কাজ করতেছে মাদার আর ফাদার একদম শুরুর দিকে, ওই দুটার মধ্যবর্তী কোণটা, রাইট, আলফা। থিটা ছিল আমার যেই লব্ধির সাথে যে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা। এখানে আমি থিটা কি বলতেছি? যে দুইটা ভেক্টর এখানে এক্সিস্ট করতেছে, এ ভেক্টর বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণটা। তার মানে আমি যদি সামান্তরিক সূত্রের সাথে এটাকে সম্পর্ক করাইতে যাই, ম্যাচ করাইতে যাই, তাহলে আমার এখানে থিটার জায়গায় অ্যাকচুয়ালি আলফা হওয়া উচিত ছিল। তো আমি বইয়ের মধ্যে তোমার সব জায়গায় থিটা দেখবা, দুটো থিটাকে মিলাতে যাবো না ভুলেও। তো আমি ফার্স্টে থিটাটা লিখছিলাম যাতে তোমাদের বইয়ের এক্সাম্পলটা বা বইয়ের বিষয়টা বুঝাইতে পারি। এখন আমি আলফা কেন লিখবো? কারণ আমি আগে যে লব্ধির সূত্রটা পড়ে আসলাম ওটার সাথে কোরিলেট করলাম, কোরিলেট করে আমি এটাকে আপাতত আলফা লিখতেছি। ওকে, অ্যাঙ্গেলের বিষয়গুলো ক্লিয়ার। এই জায়গায় আমার ডট গুণনটা কিভাবে হবে? ডট গুণনের নিয়মটা সিম্পল। আমি আই এর সাথে আই এর সহগকে গুণ করব, অর্থাৎ 1 এর সাথে গুণ হবে 2 এর। 1 আর 2 গুণ করলে কত হয়? 2 হয়, লেখো 2। এরপরে আমি 2 এর সাথে ওইখানকার
জে এর যে সহগ তাকে গুণ করব। লক্ষ্য করে দেখো এখানে কোনো জে নাই, জে না থাকলে আমরা কি করব, আমরা ওটাকে রিওরিয়েন্টেড করব। আমরা এর আগে দেখছি যে যদি কোনো কিছু মিসিং থাকে আমরা ওটাকে 0 জে 0 আই 0 কে এইভাবে লিখি, অর্থাৎ এখানে জে আছে বাট তার ভ্যালুটা হচ্ছে 0। সো আমি যদি 2 এর সাথে ওই 0টাকে গুণ করি, এইখান থেকে এই জায়গায় 0 জে, এই 0 জে এই 0-র সাথে যদি আমি 2 কে গুণ করি তাহলে কি হবে 0, তাহলে আলটিমেটলি এই জায়গায় যোগ একটা 0 আসবে। ওকে, প্লাস কে সহগ 3 আর 3 গুণ করে দাও, গুণ করলে 9 সমান সমান ওই পাশে আমার হিসাব করে লিখতে হবে। তার আগে আমি একটু এখানে বলে রাখি, এখানে কিন্তু আমি আই জে কে লিখি নাই। তার মানে কি, আমি এ ডট বি করলে আমি একটা নিউমেরিক্যাল ভ্যালু পাই, ক্রস গুণন করলে নিউমেরিক্যাল পাই না, ক্রস গুণন করলে আমি একটা ভেক্টরই পাই। স্কেলার গুণন করলে আমি যে মানটা পাবো সেই মানটা কি পাচ্ছি, মানটা পাচ্ছি আমি একটা স্কেলার মান। এটা স্কেলার গুণনও বলে ডট গুণনকে। ক্রস গুণন ক্ষেত্রে আমি যে মানটা পাবো সেই মানটা হবে একটা ভেক্টর, অর্থাৎ দুটো ভেক্টরের ক্রস গুণন একটা ভেক্টরকে জন্ম দেয়। তখন আবার সেটা কি করতে হবে, সেটার আবার হচ্ছে মান বের করতে হবে কিভাবে, ওই যে রুট ওভার ওইটা করে দেন আমি মান পাবো। সো এটা একটু কমপ্লেক্স, ওইটা কমপ্লেক্স হওয়ার কারণে আমরা চেষ্টা করব এই জিনিসটা ফলো করার। এই জায়গায় তাহলে আমি কি পাচ্ছি দেখো, আই 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, এটা 4 9 13 14, দুই দুগুণা 4 3 3 9, এটা আবার 13। আচ্ছা, কস আলফা, এখানে আমরা আলফাটাই দেবো, হ্যাঁ, যেহেতু আমি শুরুতে বলে রাখছি আমরা আলফা ইউজ করতেছি। দেখো তো এই জায়গায় তুমি যা পাচ্ছ সব কি নিউমেরিক্যাল ভ্যালু, তো তুমি চাইলে এখান থেকে আলটিমেটলি আলফাটা ইজিলি বের করে ফেলতে পারো। আলফা ইকুয়ালস টু হবে কস ইনভার্স 9 আর 2 11, নিচে হবে রুট ওভার 14 গুণ 13, ক্যালকুলেটরে বসে আলফাটা বের করে ফেলবো। সো আমরা ডট গুণনটা কেন দেখতেছি, আমরা ডট গুণনটা দেখতেছি যাতে আমরা যে কোনো দুইটা ভেক্টর ফর্মের মধ্যবর্তী কোণটা বের করতে পারি। এটার অ্যাপ্লিকেশনটা কি, এর ঠিক পরের ক্লাসে আমরা নদী নৌকার ম্যাথ করব, ওইখানে আমরা দেখবো যে আমার নদী নৌকার যদি মানগুলা ভেক্টরে থাকে তাহলে ওদের মধ্যবর্তী কোণ তো আমার দরকার হবে, আলফাটা দরকার হবে না, তো আমি লব্ধি বের করতে পারবো না। তখন আমরা কি করব, এই ডট গুণনের মাধ্যমে ওই জায়গা থেকে আলফাটা বের করব। সো এইটা আশা করি তোমরা বুঝতে পারছো যে ডট গুণনটা আসলে কিভাবে করে, ডট গুণনটা আসলে কেন আমরা করব। আর ডট গুণনের মধ্যে আবার বলি, ওই যে আমি অ্যাঙ্গেলটা দেখতেছি, অ্যাঙ্গেলটা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, এই দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল। বইয়ের মধ্যে থিটা দেখলো সেটা অ্যাকচুয়ালি এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে মিন করে, এই থিটা এবং আমার সামান্তরিক সূত্রের যেই থিটাটা দুইটা সেম না, এটাকে মিলাইতে যাও না। এই পর্যন্ত যদি তোমরা বুঝে থাকো, এখন আমরা আসবো আরেকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে উপাংশ। এই উপাংশটা খুব বেশি জরুরি। সমস্যা হচ্ছে উপাংশটা ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা না বুঝে আগাও, যার কারণে দেখা যায় ইন ফিউচার গিয়ে বেশ প্রবলেম হয়। তো আমরা উপাংশের বিষয়টা একটু ভালো করে ক্লিয়ার হয়ে যায়, উপাংশটা অ্যাকচুয়ালি কি মিন করে, উপাংশটাতে অ্যাকচুয়ালি কি বুঝায়। আচ্ছা, উপাংশের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি এখানে একটা ফিগার আছে, আমি এই ফিগারটাতে একটু পরে আসি। ধরো কোন একটা ফোর্স বা কোন একটা কিছুর ডিরেকশন মানে বেগ, বা কোন একটা কিছুর ধরো আমি যদি বলি মোমেন্টাম, যে কোনো কিছু, হ্যাঁ, ভর ভেক্টর বেগ যাই বলি, অর্থাৎ যেগুলো ভেক্টর, আমি ধরলাম যে সেটা একটু বাঁকা ভাবে আছে, এই দিক বরাবর কাজ করতেছে। কোন দিক বরাবর, এই দিক বরাবর। এখন তুমি এই দিক বরাবর একটা মান পাইছো, এই মানটা ধরো রেজাল্টেন্ট ভ্যালু। কি ভ্যালু? রেজাল্টেন্ট ভ্যালু মানে লব্ধি। তুমি একটা লব্ধি পাইছো। আমরা তো এইভাবে লব্ধি আঁকতাম, রাইট? আমরা যখন সামান্তরিকের সূত্র করছিলাম তখন আমরা কি করছিলাম, লব্ধিটা এরকম ভাবে আঁকছিলাম না? যখন তোমাকে লব্ধিটা দেওয়া আছে, তোমাকে পি আর কিউ দেওয়া নাই, এই দুটো দেওয়া নাই, লব্ধি দেওয়া আছে, পি আর কিউ দেওয়া নাই।
তখন আমরা কি করব, আমরা তখন উপাংশের সাহায্য নেব। উপাংশটা আমরা কিভাবে ইউজ করব? উপাংশটা খুবই সিম্পল। এই উপাংশের সাথে তুমি ভূমি বরাবর যদি একটা লাইন টানো, এই উপাংশটা যদি হয় মনে করো পি, আচ্ছা আমি এম দিই, এম, তাহলে ভূমির সাথে তুমি যে লাইনটা টানছো সেটা কি অবশ্যই একটা অ্যাঙ্গেলে আছে না? সো তুমি ভূমির সাথে যে অ্যাঙ্গেলটা এটাকে ক্রিয়েট করে দিলা, সেই অ্যাঙ্গেলটার জন্য ভূমির মান হবে কজ উপাংশ। আবার তুমি যেই লাইনটা টানলা ভূমির, ওইটার সাথে যদি তুমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল একটা লাইন টানো, কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল অর্থাৎ লম্ব, লম্ব আঁকো, সেইটার মান হবে এম সাইন থিটা। এই যে তুমি দুইটা পাচ্ছ, এই দুইটা ধরো একটা ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছে, একটা এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, ধরো তাহলে এইটা হবে আই, এইটা হবে জি। এখন মনে করো যে এম দেওয়া নাই, তোমার এম সাইন থিটা যে আছে, এম কস থিটা আই আছে, এখন তোমাকে বের করতে বলছে যে এম এর মানটা কত। বা ধরো যে তুমি এখন এই জায়গা থেকে হচ্ছে ভেক্টর ফর্মটা লিখবে, তাহলে ভেক্টর ফর্মটা কি হবে? সহজ হিসাব, এখানকার ভেক্টর ফর্মটা হবে সো দেখো এখানে কিন্তু দুটো ভেক্টর ফর্ম আমি লিখে ফেলছি। এখন এই যে আমি যে ভেক্টর ফর্মটা লিখলাম, এখান থেকে এখন আমাকে মান বের করতে হবে। আমি যে মানটা পাবো সেই মানটা অবশ্যই আমাকে এম হইতে হবে। যদি এম হয় তার মানে আমার এই পদ্ধতিতে আমি চাইলে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ নিয়ে আমি কোনো একটা লব্ধিকে ভেক্টরে ভাগ করতে পারি, তাই না? তাহলে এখন যদি আমি সেই কাজটা করি, আমি যদি এদের এই ভেক্টরের মানটা বের করি, এই ভেক্টরের মানটা কি হবে? আমি কি করব, আমি যে কাজটা করব, আমি হচ্ছে আই আর জেড যে সহগ সেই দুটো নিয়ে স্কোয়ার করে যোগ করে দিব। যোগ করলে হবে, স্কোয়ার করলে হবে এম স্কোয়ার কজ স্কোয়ার থিটা, রাইট? তারপরে হবে এম স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এই দুটাকে যোগ করলে কি হবে? আমি যদি এম স্কোয়ারকে কমন নিই, এম স্কোয়ার কমন নিয়ে এটা পাইলাম, এন্ড আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হচ্ছে অ্যাকচুয়ালি 1। সো এটা যদি 1 হয়ে যায় তাহলে রুটের ভিতরে কি থাকবে? শুধু এম স্কোয়ার থাকবে, এবং রুট করলে আমি যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে এম। লক্ষ্য করে দেখো এখানেও এমই ছিল। তাহলে আমার উপাংশ কনসেপ্টটা কি? উপাংশ কনসেপ্ট হচ্ছে আমি যে কোনো একটা ফোর্সকে, বা সরি যে কোনো একটা ভেক্টরকে, নট জাস্ট ফোর্স, আমি যে কোনো একটা ভেক্টরকে আমি দুটো আলাদা আলাদা উপাংশে ভাগ করে ওই উপাংশটাকে ইউজ করতে পারতেছি বিভিন্ন পারপাসে। আমরা সামনে একে একে দেখবো যে কি কি পারপাসে ইউজ করা যায়। বাট আপাতত নদী নৌকার ম্যাথ বা আমরা সামনে যে ম্যাথগুলো করব ওইটার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই উপাংশটাকে কিভাবে ভেঙে আমরা দুইটা ভেক্টর লিখতে পারি, অথবা এই লব্ধিটাকে আমরা কিভাবে ভেক্টর রূপে লিখতে পারি লব্ধিটাকে, সেটা হচ্ছে এই প্রসিডিউর। ওকে, কত অ্যাঙ্গেল নিবা, কি অ্যাঙ্গেল নিবা এটা সম্পূর্ণ তোমার। তুমি যদি এখানে অ্যাঙ্গেল নাও 30 30, তুমি যদি 40 নাও 40, বাট তোমাকে এই যে লম্বটা অবভিয়াসলি 90 ডিগ্রি বরাবরই নিতে হবে। যে লাইনটা তুমি এইমাত্র নিছো সেই লাইনের সাথে লম্ব বরাবর। এখন এই জায়গাতে আমরা একটু বুঝি যে আসলে এই কনসেপ্ট আসছে কিভাবে। এটা খুবই সিম্পল একটা কনসেপ্ট, এটা আসলে অত জটিল কিছু না। উপাংশ শুনে তোমরা অনেক ভয় পাও, আর তোমরা একটু কাজ করবা বিভিন্ন টপিকের একটু ইংলিশ নামগুলো জানবা, অনেক সময় এগুলো প্রয়োজন পড়ে। যেমন উপাংশের ইংলিশ হবে কম্পোনেন্ট, একটু জানবা এগুলো। তোমরা যদি ভার্সিটির অ্যাডমিশনের কোশ্চেন দেখো, সম্ভবত কেমিস্ট্রিতে একবার একটা টার্মের ইংলিশ নাম আসছিল, সবাই ওটা পারে, বাংলা টার্মটা সবাই জানে, বাট ইংলিশ টার্মটা না জানার কারণে ওই কোশ্চেনটাতে অনেকের ভুল হয়েছে।
মাঝে মধ্যে একটু জানবা, আর এটা একটু দরকার। ভার্সিটি উঠে হঠাৎ করে দেখবা সব ইংলিশ, প্রয়োজন আছে না? এখন আমরা দেখবো যে এই জিনিসটা আসছে কিভাবে। এই যে আমি একটা লব্ধি নিচ্ছি, এই লব্ধিতে আমি কি করতেছি, একটা অ্যাঙ্গেল নিচ্ছি। এরপর আমি কি করতেছি, যেই আমি অ্যাঙ্গেল বরাবর যে লাইনটা টানলাম, সেই লাইনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আবার একটা কিছু আমি আঁকতেছি। আমি এটাকে কি বলতেছি, এটাকে আমি বলতেছি এই যে আমার উপাংশটা, এটা যদি হয়, সরি, এই যে আমার লব্ধিটা, এটা যদি আমার এম, তাহলে লম্বিক উপাংশ যেটা সেটা হবে আমার এম সাইন থিটা। আনুভূমিক উপাংশ যেটা, অর্থাৎ যেটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, ওই আনুভূমিক উপাংশটা এইটা, এইটা হবে হচ্ছে আমার কস থিটা। তাই তো? এটা আসছে কিভাবে? সিম্পল। তুমি যদি এখানে একটা স্ট্রেট লাইন টানো, এইটা কি একটা লম্ব না? এই যে এইটা যেটা তুমি মাত্র আঁকলা, লম্ব না? তাহলে এর প্যারালাল তুমি যদি এখানে আরেকটা লাইন টানো, সেটা তো লম্বই হবে। সো তুমি যদি এখানে একটা লম্ব টানো, এন্ড সেটা কি করবে, এখানে কাট করবে, রাইট? সো একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। ত্রিভুজটা কি? সমকোণী ত্রিভুজ না? দেখো তো, সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ হইলে আমি এইটার নাম কি জানি? অতিভুজ। সো আমি অলওয়েজ অতিভুজে যদি লব্ধিকে রাখি, তাহলে ওর যে লম্ব, ওর যে ভূমি হবে, সেটা হবে হচ্ছে আমার এই উলম্বিক আর আনুভূমিক উপাংশ। তাহলে এখন এই জায়গায় আমরা এটা কিভাবে করতে পারি? আমি ধরলাম যে এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার ওয়াই, জাস্ট র্যান্ডমলি দিলাম আর এক্স আর ওয়াই। তাহলে এক্স এর বেলা আমার কি লাগবে? লম্ব লাগবে, তাহলে আমার সাইন থিটা। তো সাইন থিটা সমান কি? সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। সো এটা হবে এক্স বাই এম। আলটিমেটলি দেখো এক্স ইকুয়ালস টু এম সাইন থিটা। আর যেহেতু আমি এইটা ওর প্যারালাল নিছি, এন্ড আমি ধরে নিচ্ছি এইটা আমি ওই সেম ভ্যালুটা নিছি, সো আমি এখানেও এম সাইন থিটা, এখানেও এম সাইন থিটা বলতে পারতেছি। তাহলে আমি হচ্ছে উলম্বিক উপাংশটা পেয়ে গেলাম। একইভাবে তুমি যদি আনুভূমিকটা নাও, তাহলে কি হবে? y ইকুয়ালস টু m cos থিটা। তাহলে cos থিটা ইকুয়ালস টু y বাই m, দেন y ইকুয়ালস টু m cos থিটা। এইভাবে মূলত হচ্ছে উপাংশের কনসেপ্টটা আসছে। খুবই সিম্পল একটা কনসেপ্ট, খুবই সহজ, বাট তোমাদের সামনে অনেক বেশি লাগবে, অনেক ম্যাথা লাগবে। বিশেষ করে হচ্ছে অ্যাডমিশনের ম্যাথগুলোতে দেখবা যেটা অহরহ লাগতেছে। এই জায়গায় যেমন আছে 30 ডিগ্রি 15 একক। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা এই প্রবলেমটা, এই যেখানে দেওয়া আছে, এই প্রবলেমটা একটু কষ্ট করে করবা। খুবই কম সময় লাগবে, বড় জোর কত, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 15 সেকেন্ড, বা খুব বেশি হলে 1 মিনিট। একটু করবা, করে এটা যে ভেক্টর ফর্মটা, অর্থাৎ সামথিং আই প্লাস সামথিং জে, এটা একটু লিখে কমেন্টে জানাবা। যদি এমন হয় যে তোমাদের এটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে, তোমরা তো অবভিয়াসলি আমাদেরকে ইনবক্সে বলো কিংবা কমেন্টে বলো, রিচ করবা, আমরা এটা প্রবলেমটা সলভ করে দিব। তোমাদের যে কোনো কোয়ারি থাকলে আমরা সেটা তোমাদেরকে অ্যান্সার দিব। এই পর্যন্ত আশা করি সব বোঝা হয়ে গেছে। আজকে যা যা বললাম এগুলো নদী নৌকার ম্যাথের জন্য একদম কোর বেসিক। তুমি যদি আজকে টপিকটা খুব ভালো করে বুঝো, তাহলে নদী নৌকার ম্যাথ বোঝা তোমাদের পক্ষে খুব একটা কঠিন হবে না। অ্যান্ড বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি যে ম্যাথগুলো আসে সেটা হচ্ছে নদী নৌকা। অ্যান্ড এই নদী নৌকা বিভিন্ন ভ্যারাইটিতে আসে, এটা হচ্ছে আরেকটা ইস্যু। এই নদী নৌকা বিভিন্ন ভ্যারাইটিতে আসবে। তো এই নদী নৌকার বিভিন্ন ভ্যারাইটিকে আমরা কয়েকটা টাইপে ভাগ করব, 7টা 8টা 10টা 12টা 13টা যেভাবে হোক। অ্যান্ড আমরা হচ্ছে একটা সামারাইজ ভার্সন দেখাবো নেক্সট ক্লাসে। তো নেক্সট ক্লাসের আগে যদি কারো মনে হয় যে এই ম্যাথগুলো করার জন্য বেসিক স্ট্রং না, বা ধরো যে তুমি কোশ্চেন পড়ে বুঝতেছো না যে আমি কখন এটা করবো কখন ওইটা করবো, এই ক্লাসটা মাস্ট করবা। আর না বুঝলে অবশ্যই নেক্সট ক্লাস দেখার আগে এই ক্লাসটা একটু কষ্ট করে করে প্রবলেম থাকলে জানাবা। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ।